নমস্কার, আপনার রায় অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও যখের ধন। অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার ফ্ল্যাট আজ সকাল থেকে সবার নজরে ছিল এবং সেখানে এই মুহূর্তে অন্তত 3টি টাকা গোনার মেশিন পৌঁছেছে। কারণ সেখানে শুধুমাত্র বিপুল পরিমাণ টাকাই নয়, যেটা এখনো পর্যন্ত ঠিক কত টাকা সেই পরিমাণটা এখনো মালুম করা যাচ্ছে না। এর পাশাপাশি সোনার বার উদ্ধার হয়েছে, আরও কিছু দলিল উদ্ধার হয়েছে। আর এরই মধ্যে আমরা দেখলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে টিটাগড় বাগানের যে রেলের কোচ তৈরির কারখানার অনুষ্ঠানে সেখানে গিয়ে আরও একবার প্রশ্ন তুললেন এই ইডি হানার টাইমিং নিয়ে। কিন্তু তারই সঙ্গে সঙ্গে কেউ কেউ প্রশ্ন তুলছেন যে আসলে কি তৃণমূল কংগ্রেস কিছুটা হলেও পার্থ চট্টোপাধ্যায়ের এই কাণ্ডের থেকে দূরত্ব বজায় রাখছে, তারই কিছু ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আর এরই মধ্যে বোমা ফাটালেন মিঠুন চক্রবর্তী। তিনি হেস্টিংসে বিজেপি পার্টি অফিস থেকে দাবি করলেন যে 38 জন তৃণমূল কংগ্রেস বিধায়ক নাকি বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছে। এই সব নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন আজকের আপনারা এই অনুষ্ঠানে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন বিশ্বজিৎ দেব, বিজেপির পক্ষ থেকে সজল ঘোষ, সিপিআইএম এর পক্ষ থেকে কৌস্তব চ্যাটার্জি, কংগ্রেসের পক্ষ থেকে সৌম্য আইচ রায়। আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী কল্লোল মণ্ডল এবং চাকরি প্রার্থী প্রিয়াঙ্কা সাউ আমাদের সঙ্গে রয়েছেন। আমি সবার কাছে আসবো, তার আগে একবার সরাসরি চলে যাব বেলঘরিয়ায় যে ফ্ল্যাটে এই মুহূর্তে মেশিন দিয়ে চলছে টাকা গোনার কাজ। শ্রেয়সী গাঙ্গুলি আমাদের সঙ্গে সেখান থেকে রয়েছেন। শ্রেয়সী, এই ফ্ল্যাটেও কি যখের ধন? একেবারে কিন্তু যখের ধন বলা ভুল হবে, বোঝা যাচ্ছে না যে সেই অ্যামাউন্ট 21 কোটির বেশি না 21 কোটির কম। প্রাথমিকভাবে এই মুহূর্তে আমরা একটা তথ্য পাচ্ছি যে প্রায় 10 কোটি টাকা মতন পাওয়া গেছে। কিন্তু আবার নতুন করে মেশিন যখন আনা হচ্ছে, সেই মেশিন আমরা দেখলাম যে সাধারণত চেস্ট ব্যাংকে যে মেশিন ব্যবহার করা হয় সেই মেশিন আনা হলো সমৃদ্ধি ভবন থেকে। ব্রেবন রোডের এসবিআই যে সমৃদ্ধি ভবন রয়েছে সেখান থেকে 3টে নতুন মেশিন এলো যে চেস্ট ব্যাংক অর্থাৎ হিউজ অ্যামাউন্টের টাকা গোনার জন্য যে মেশিন ব্যবহার করা হয় সেই মেশিনই কিন্তু আনা হলো এই মুহূর্তে এবং সেই মেশিন দিয়ে গোনার কাজ চলছে। কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে একজন আধিকারিক তিনি রাবার ব্যান্ডের একটা বড় প্যাকেট নিয়ে তিনি ঢুকছেন ভেতরে, তাতে প্রচুর রাবার ব্যান্ড অর্থাৎ বান্ডিল করে করে সেগুলোকে বাঁধার জন্য যেভাবে ব্যবহার করা হয় যে রাবার ব্যান্ড, সেই জন্যই কিন্তু সেই রাবার ব্যান্ডগুলো নিয়ে যাওয়া হলো। ফলে স্পষ্টত একদিকে যেমন টাকা সেটা কোটির অঙ্ক, তো সেটা স্পষ্টত বোঝা যাচ্ছে সেই টাকা উদ্ধার হয়েছে। পাশাপাশি ইডি সূত্র থেকে দাবি করা হচ্ছে যে গোল্ড বার পাওয়া গেছে, গোল্ড বার পাওয়া যাচ্ছে, গয়না পাওয়া যাচ্ছে, বেশ কিছু জমি দলিল এবং নথি পাওয়া যাচ্ছে এই ফ্ল্যাট থেকে। এই ফ্ল্যাটে যারা সিকিউরিটি তারা কিন্তু পরিষ্কার জানাচ্ছেন যে অর্পিতা মাঝে মাঝেই কিন্তু এই ফ্ল্যাটে আসতেন, অর্থাৎ অর্পিতা মুখার্জি তিনি মাঝে মাঝে আসতেন। এক সপ্তাহ আগে তিনি শেষবার এসেছিলেন এবং সেক্ষেত্রে তিনি প্রত্যেকবারই নিজের ব্যাগ নিয়ে আসতেন, কিছুটা করে সময় কাটাতেন, কাটিয়ে আবার তিনি চলে যেতেন। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে স্পষ্ট যে উদ্ধার হওয়া জিনিসের যে পরিমাণ সেই পরিমাণটা কিন্তু অনেকটাই বেশি। অর্থাৎ সেটা ডায়মন্ড সিটির উদ্ধার হওয়া জিনিসের পরিমাণের থেকে পরিমাণে বা সংখ্যায় সেটা বেশি বা কম সেটা কিন্তু চমকে দেওয়ার মতো শ্রেয়সী। এবং আমরা দেখতে পাচ্ছি যে সেখানে তৎপরতা। তোমার কাছে আমি পরবর্তীকালে আবারও যাব এবং এই সংক্রান্ত আপডেট, বিশেষ করে কি পরিমাণ ধন উদ্ধার হয় সেদিকে সবার নজর রয়েছে। যেন যত দিন গড়াচ্ছে তত একের পর এক সম্পত্তির হদিশ পাওয়া যাচ্ছে এবং টালিগঞ্জের ফ্ল্যাটের পর এবার বেলঘরিয়া থেকে বিপুল টাকা, যার অঙ্কটা এখনো পর্যন্ত অজানা। কিন্তু যেভাবে উন্নত প্রযুক্তির মেশিন নিয়ে সেখানে পৌঁছে গেছেন আধিকারিকরা, এটা বুঝতে সময় লাগে না যে হিউজ অঙ্কের টাকা উদ্ধার হয়েছে। তার সঙ্গে গোল্ড বার, সোনার বার এবং বিভিন্ন দলিল। শুধু তাই নয়, বালিগঞ্জ প্লেস ইস্ট সেখানে একটি বাড়িও নজরে, সেখানে তালা ভাঙার কাজ চলছে। সেখানে কি রয়েছে সেটাও আমরা কেউ জানি না। আমি একটু আসবো বিশ্বজিৎদার কাছে। বিশ্বজিৎদা, আপনি দেখতে পাচ্ছেন আপনাদের মন্ত্রিসভার এখনো পর্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য যিনি আপনাদের দলের মহাসচিব, যিনি গত 4 দিন আগে ইডির হাতে গ্রেফতার হয়েছেন, তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে ওই বিপুল অঙ্কের টাকা উদ্ধারের পর আজকে অর্পিতা মুখোপাধ্যায়ের আরেকটি ফ্ল্যাট যেখানে হিউজ পরিমাণ টাকা এবং সোনার বার পাওয়া গেছে। পারবেন দূরত্ব বজায় রাখতে? পারবেন ডিজোন করতে? পারবেন বলতে যে দল সরকার এগুলো কিছু জানে না? আচ্ছা, এতে তৃণমূল কংগ্রেসের কি করা আছে বলুন তো? অর্পিতা মুখার্জির সাথে তৃণমূল কংগ্রেসের কি সম্পর্ক? উনি আমাদের দলের কেন্দ্র। পার্থ চট্টোপাধ্যায়কে তেজ্য তো এখনো পর্যন্ত করেননি।
আপনি? তৃণমূল কংগ্রেসের তেজ্য সাথে করেছেন কোনো কি? সম্পর্ক নেই। আর মহাসচিবকে আমার তেজ্য কথাটা করেছেন কি শেষ এখনো করতে দিন না। পর্যন্ত? আচ্ছা আমার কথাটা শেষ তাহলে করতে দিন দায়িত্ব না। নিতে হবে। তৃণমূলের সাথে অর্পিতা মুখার্জির কোনো সম্পর্ক নেই, এবং তৃণমূলের সাথে এই যে শুধু ক্যাশ পার্থ চট্টোপাধ্যায় যেটা এবং অতীন রিকভারি ঘোষের হচ্ছে প্রচারে যান। তার সাথেও তৃণমূল কংগ্রেসের শুধু কোনো সম্পর্ক পার্থ নেই। চট্টোপাধ্যায় এবং আমরা অতীন ঘোষের আবারও ভোট বলছি, প্রচারে যান। আমরা আবারও বলছি যদি কোনো এভিডেন্স যদি থাকে আমরা চাই ইডি যত তাড়াতাড়ি সম্ভব একটা টাইম বাউন্ড শিডিউলে তারা ইনভেস্টিগেশন কমপ্লিট করুক। ইনভেস্টিগেশনটা শেষ করে তারা এভিডেন্স থাকলে চার্জশিট দিক পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এবং লেট হিম ফেস ট্রায়াল, তাকে ট্রায়াল ফেস করতে দিন, এবং যদি দেখা যায় যে অভিযোগ প্রমাণিত তাহলে আমরা তাকে দল থেকে ছুঁড়ে ফেলে দেবো। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে রাজনৈতিকভাবে যেভাবে আজকে কেন্দ্রীয় সংস্থাগুলোকে ব্যবহার করা হচ্ছে, রাজনৈতিক কারণে যেভাবে ব্যবহার করা হচ্ছে প্রতিটি ক্ষেত্রে আমরা দেখেছি, সর্বভারতীয় ক্ষেত্রে আমরা দেখেছি বিরোধীদের বিরুদ্ধে যেভাবে সিবিআই এবং ইডিকে যেভাবে ব্যবহার করা হয়, আজকে কিন্তু আমরা দেখেছি যে ভারতবর্ষের মাননীয় সহজ প্রশ্নের প্রধান আমাকে উত্তর বিচারপতি দিন। আমি তিনিও ধরে নিতে বলেছেন পারতাম যে এই গোটা central রাজনৈতিক agency উদ্দেশ্য গুলো, প্রণোদিত এই এবং central অর্পিতা agency গুলো মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে একটা umbrella, ইডির একটা তদন্তকারীরা umbrella। তারাই টাকা নিয়ে গেছেন, কিন্তু বাস্তবে হচ্ছে আমরা একদম সাধারণ মানুষ হিসেবে, লেম্যান হিসেবেও যেটা বুঝতে পারছি এই যুক্তিটা খাটে না, কারণ এই বিপুল পরিমাণ টাকা কাঁধে নিয়ে তদন্তকারীরা যেতে পারবেন না প্রকাশ্য দিবালোকে। অর্থাৎ ওই ফ্ল্যাটেই টাকাটা ছিল, ফ্ল্যাটেই টাকাটা আছে। যেমন টালিগঞ্জের ফ্ল্যাটে ওই বিপুল পরিমাণ টাকা ছিল, বেলঘরিয়ার ফ্ল্যাটে ওই বিপুল পরিমাণ টাকা আছে। 10,000, 20,000, 1 লাখ টাকা নয় যে ইডির তদন্তকারী অফিসাররা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে একটা ব্রিফকেসে করে সেই টাকা নিয়ে গিয়ে বলবেন এটা অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে রাখা আছে। সাধারণ লজিক, আমরা তো নন টেকনিক্যাল লোক। সাধারণ লজিক, 40টা ট্রাঙ্ক নিশ্চয়ই কেউ বয়ে নিয়ে যাননি। এই টাকার সাথে 40টা ট্রাঙ্কে করে নিশ্চয়ই কেউ চক্রান্ত এবং উদ্দেশ্য প্রণোদিত ভাবে ওই টাকা অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে নিয়ে যাননি। মিডিয়া বন্ধ হয়ে গেল কথা। আমাকে বলতে দিন না, আপনি তো বলে যাচ্ছেন, অনেকগুলো প্রশ্ন করলেন, আমাকে বলতে দিন। আজকে আমি বারবার বলছি যে এই টাকার সাথে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই। এই টাকা যার তার দায়িত্ব সে বোঝাবে যে কিভাবে এই টাকা এলো, আমাদের সাথে কোনো সম্পর্ক নেই। কিন্তু আমরা দয়া করে একটা কথা অনুরোধ করব, আমরা বলবো যে আজকে সারদা নারদার মতো 10 বছর ধরে একটা মামলাকে ইনভেস্টিগেট করবেন না, এবং যখন প্রয়োজন তৃণমূলের বিরুদ্ধে প্রয়োগ করবেন না। আপনারা তাড়াতাড়ি ইনভেস্টিগেশন শেষ করুন, যদি প্রমাণ থাকে চার্জশিট দিন এবং তাকে ট্রায়াল ফেস করতে দিন। এবং যদি আমি আসবো আপনার কাছে, প্রিয়াঙ্কার কাছে আসি। প্রিয়াঙ্কা, ঘটনাচক্রে আজকে 500তম দিন, চাকরি প্রার্থীদের আন্দোলনের 500তম দিন, এবং আমরা জানি একদম আগাগোড়া প্রথম দিকে সরকার রীতিমতো ডিনায়াল মোডে ছিল, এবং তার পরবর্তীকালেও বিভিন্ন সময় যখন চাকরি প্রার্থীরা বিক্ষোভ করেছেন তখন তাদের বিভিন্ন রকম বাধার মুখোমুখি হতে হয়েছে। তারপর আজকে দেখা যাচ্ছে যখন আপনারা চাকরি প্রার্থী হিসেবে মনে করছেন যে আপনাদের ন্যায্য অধিকার থেকে আপনারা বঞ্চিত হয়েছেন, তখন দেখা যাচ্ছে যে এই মামলায় কোটি কোটি টাকা, কুবেরের ধন, যখের ধন উদ্ধার হচ্ছে। মানে এই যে বৈপরীত্যটা, একদিকে রোদে জলে পুড়ে ভিজে আপনারা দিনের পর দিন আন্দোলন করেছেন, কখনো পুলিশ টানা হেঁচড়া করে তুলে নিয়ে গেছে, কখনো আপনাদের উপর নানা রকম সমালোচনা নেমে এসেছে, বাচ্চা কোলে নিয়ে ধর্ণা দিয়েছেন চাকরি প্রার্থীরা, আর এইদিকে দেখা যাচ্ছে যে এক বিলাস, বৈভব এবং কেউ কেউ বলছেন ফুর্তির একটা আবহ। প্রিয়াঙ্কা শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ শুনতে পাচ্ছি। দেখুন, এক্ষেত্রে একটাই কথা বলবো যে এই যে টাকাগুলো আপনারা আজকে দেখতে পাচ্ছেন, এগুলো আমাদের হকের চাকরি বিক্রি হওয়া, যে সমস্ত মানুষগুলি তাদের শখের চাকরি করেছে, সেই চাকরি কিনতে যে টাকা লেগেছে সেই টাকাগুলি পৌঁছে গেছে এই অর্পিতা মুখার্জির বাড়ি, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি, এবং যে টাকাগুলি আজকে উদ্ধার হচ্ছে। আমরা বহুদিন, আজকে আমাদের 500তম দিন
ধর্ণাবস্থানের। আমরা বহুবার বহু আধিকারিকের কাছে, শিক্ষামন্ত্রীর কাছে, বর্তমান শিক্ষামন্ত্রী, প্রাক্তন শিক্ষামন্ত্রী, তাদের কাছেও গেছি, মাননীয়ার অফিসেও আমরা, নবান্নতেও আমাদের ডেপুটেশন দিয়েছি, সমস্ত দুর্নীতির প্রমাণ সাথে করে গেছি, কিন্তু কোথাও আমাদের ন্যায্য দাবির মান্যতা পাইনি আমরা। আজকে যখন এই পার্থ চ্যাটার্জির নাম আসছে এবং তার বান্ধবীর নাম আসছে অর্পিতা মুখার্জি, তাদের ঘর থেকে টাকা পাওয়া যাচ্ছে, তখন বোঝা যাচ্ছে যে আমাদের স্বপ্নগুলো কিভাবে বিক্রি হয়েছে, কিভাবে, এবং আমরা বঞ্চিত। এবং শুনতে পাচ্ছেন বিশ্বজিৎ দা, স্বপ্ন বিক্রির টাকা, হকের চাকরি বিক্রির টাকা, এই হাহাকারটা শুনতে পাচ্ছেন, পৌঁছচ্ছে আপনাদের কান অবধি। 5-6 দিন আগে থেকে তো পৌঁছয়নি, এরপরও ডিফেন্ড করবেন, এরপরও জাস্টিফাই করবেন। আমি বলছি যে যদি প্রমাণিত হয়, একদম ডিফেন্ড করছি না, ডিফেন্ড করার কোনো প্রশ্ন নেই। এই যদি এই অন্যায় যদি কেউ করে থাকে, তাকে কোনো রকম সমর্থন করার জায়গা নেই, সে যেই হোক, সে যত বড় নেতা হোক, এবং যদি প্রমাণিত হয় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর সজলদা, একটাই কথা শিক্ষা বলতে চাইবো ব্যবস্থাতে যে প্রমাণ যারা পাওয়ার দুর্নীতি আর কি করেছে বাকি আছে? তাদের সাথে আমাদের কোনো সমস্ত তথ্য সম্পর্ক আমরা নেই। কোর্টের হাতে, আমরা আপনাদের শিক্ষা দপ্তরে পৌঁছে দিয়েছি, মাননীয়ার হাতে পৌঁছে দিয়েছি, প্রমাণ হতে আর কি বাকি লাগবে? তদন্তের মতো চলবে, দুর্নীতি প্রমাণিত, এটা আর প্রমাণ কি হবে? কিন্তু আমাদের নিয়োগের ব্যাপারটা নিয়ে আপনারা এখনো কিছু বলছেন না, মাননীয়া কিছু বলছে না, চুপ করে রয়েছে। এইভাবে আর কতদিন? নিয়োগ একটা মানে আজকে হলো আজকেই হয়ে যাবে না, তার ফলাফল আজকেই পাবো না, প্রতিশ্রুতি আমরা পেয়েই যাচ্ছি, তার ফলশ্রুতিটা দেখবো কবে? সে ব্যাপার নিয়ে আপনারা ভাবছেন না, সে ব্যাপার নিয়ে মাননীয়া মুখ খুলছেন না। এই ব্যাপারটা নিয়ে কবে ভাবনা চিন্তা হবে, এইটাই আমাদের এখন জানার বিষয়, যে আর কতদিন আমরা এই মাননীয়া সবসময় বলেন তিনি মা মাটি মানুষের সরকার। আজকে এই মাটিতে 500 দিন আমরা পড়ে আছি। কখনো কি ওনার মনে হলো না যে এই উনি যে একটা ভ্যাকেন্সি ক্রিয়েট করলেন 9-10 এর জন্য 1932 এবং 11-12 এর জন্য 247 মোটে, সেটা করার পরও এদের আন্দোলন চলছে, এরা তাদের দাবি নিয়ে বসে আছে। এদের সমস্যাটা কোথায়? একবার গাড়ি থেকে নেমে গিয়ে সেই মাটিতে পা রেখে দেখি যে সমস্যা কোথায় হচ্ছে। এগুলো কি উনি মনে করলেন না? শিক্ষামন্ত্রীর কাছে আমরা যে বর্তমান শিক্ষামন্ত্রীর হাতেও আমরা আমাদের সমস্ত নথি তুলে দিয়েছি দুর্নীতির, সেগুলো কি তার কাছে পৌঁছয়নি? তিনি কি জানতে পারেননি? আর যদি জানতে না পারেন, তাহলে এখন তো জানতে পেরেছেন, তাহলে এখন নিয়োগ প্রক্রিয়াটা দ্রুত করুন। আমি আর আসবো কতদিন করে প্রিয়াঙ্কা, থাকবো? আপনার যে উদ্বেগের জায়গাটা, আপনি যেটা বলছেন যে হকের চাকরি বিক্রির টাকা, সত্যি এটা নাড়িয়ে দিচ্ছে সবাইকে। কৌস্তব কিছু বলতে 17,000 অ্যাপয়েন্টমেন্ট। মাননীয় মুখ্যমন্ত্রী একবার না একাধিকবার বলেছেন যে 17,000 অ্যাপয়েন্টমেন্ট অলরেডি অ্যাপ্রুভড হয়ে আছে, কিন্তু আমরা কিছু করতে পারছি না মামলার কারণে। যেভাবে একের পর এক মামলা হয়ে আছে, সিঙ্গেল বেঞ্চে মামলা, ডিভিশন বেঞ্চে মামলা, এই কারণে আমরা কিছু করতে পারছি না। বিশ্বজিৎ দা, আপনি একজন আইনজীবী হয়ে মিথ্যে বলছেন। আমি আবারও বলছি যে আমি আবারও বলছি, আচ্ছা ঠিক আছে, এবারে বলি, শুনুন, কোথায় মিথ্যেটা তো শুনবেন, কোথায় মিথ্যে বলছেন। একাধিকবার বলেছেন, আরে আপনি মিথ্যে একাধিকবার বলছেন, বলেছেন যে 17,000 কোর্ট জানতে চেয়েছে। আপনি, আমি জানতাম আপনি লয়ার, শিক্ষিত মানুষ, কিন্তু আপনি যে খবর রাখছেন না সেটা বুঝতে পারছি। কোর্ট জানতে চেয়েছে, এই যে রোজ কোর্ট সংবাদ মাধ্যমে বা বিচারপতিরা সংবাদ মাধ্যমে শুনতে পাচ্ছে যে রোজ 17,000 18,000 মাননীয় নাকি চাকরি দিতে পারছেন না ডিউ টু কোর্ট। কোর্ট জানতে চেয়েছে সেটা কেমন করে, সেটা কোর্টকে জানাতে হলফনামা দিতে বলেছে। চাকরি প্রার্থীরা আবেদন করেছিল, তাদের ন্যায্য জায়গা থেকে তারা বঞ্চিত হচ্ছে, কোর্ট সেটা প্রমাণ করে দিয়েছে। চাকরি দিয়ে দিলে কোর্টের কোথায় আপত্তি আছে? এটা হচ্ছে আপনি একদম ডাহা মিথ্যে কথা বলে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছেন। মাথায় রাখতে হবে যে শতকে আমরা বাস করছি, আপনি সেখানে একাই শিক্ষিত নন, বাকি শিক্ষিত মানুষজন আছে। এবার আমি আপনি থামুন, আমি বলেনি দাদা একটু বলেনি, আপনার হাতে নিজের মুখ নিজে কাট করে ফেলছেন, হাতটা নামান। আমি একটু বলেনি দাদা, একটু বলেনি। আচ্ছা আমি একটা কথা বলছি, বিশ্বাস করুন আমি নির্লজ্জ জীবনে অনেক দেখেছি। তৃণমূল আর তার প্যানেলিস্টদের আমার মনে হয় দে আর দ্য বেস্ট। এইভাবে আজকের দিনেও ডিফেন্ড করা যায়? বলছে প্রমাণ। কি চান আপনি? প্রমাণ বলতে কি বোঝাতে চান? আমরা দেখলাম কখনো পার্থ চ্যাটার্জির ঘরে অর্পিতার দলিল, অর্পিতার ঘরে পার্থ চ্যাটার্জির দলিল, সরকারি নথি, সরকারি নথি, কোটি কোটি টাকার সঙ্গে সরকারি নথি, যার মধ্যে এই সমস্ত রিভাইজ লিস্ট, ক্যান্ডিডেটদের রিভাইজ লিস্ট, অ্যাডমিট কার্ডের নাম্বার,
আইনের শুনুন, ব্যবস্থা, খরগোশ গর্তের মধ্যে মুখটা লুকিয়ে ভাবে পৃথিবীর মানুষ তাকে দেখতে পাচ্ছে না। খরগোশের এটা মানা সাজে, আপনাদের মতো লোকেদের এটা মানানো সাজে না। আমি আসবো বিশ্বজিৎ দা, বিশ্বজিৎ দা, আমি আসবো আমার কৌস্তবের কাছে প্রশ্ন। কৌস্তব, এই যে এখনো পর্যন্ত বিভিন্ন সময় আপনি আমরা এক লাইন বলে দিন, এক সেকেন্ড বিশ্বজিৎ দা, মিস হয়ে গেছে। মামলার গতি আনতে বলেছিলেন, যে মামলার গতি 10 বছর 12 বছর। আমি দেখছি এই মামলাটার যা গতি পেয়েছে, এই মামলা যদি আর মাস দেড়েক চলে তাহলে তো বাংলা তৃণমূল শূন্য হয়ে যাবে। তৃণমূলই পাবে না, কারণ তৃণমূলের সব চোর। একদিন বলেছিলেন মমতাদি যে আমি চোর, পার্থ চোর, কুণাল চোর, সব চোর। ওরা মিছিল করেছিল যে আমরা সবাই চোর, সেটা প্রমাণ হয়ে গেছে। বিজেপি শূন্য হবে, মনে আছে আমি আসবো এক সেকেন্ড। সেই মিছিলে বিশ্বজিৎ দা, সজল দা, আমি আসবো, আমি কৌস্তবের কাছে আসবো। কৌস্তব, এই যে বিভিন্ন সময় প্রশ্ন তোলা হয়েছে, একের পর এক মামলা কেন হচ্ছে, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নাম করেও প্রশ্ন তোলা হয়েছে। আমি শুধু জানার চেষ্টা করছি যে যখন গত শুক্রবার থেকে যখন এই বিপুল পরিমাণ সম্পত্তি এবং টাকার হদিশ পাওয়া যাচ্ছে, তারপর থেকে আর জনমানসে এই মামলা করার যৌক্তিকতা নিয়ে কোনো প্রশ্ন রয়েছে? তিনি বিজেপি হন, তৃণমূল হন, সিপিআইএম হন, কংগ্রেস হন, সাধারণ মানুষ যারা হয়তো কেউ তৃণমূলকে ভোট দেন, কেউ সিপিএম কে ভোট দেন, কেউ বিজেপিকে ভোট দেন, কেউ কংগ্রেস নিজের পছন্দের দলকে ভোট দেন, কি বিপুল পরিমাণ সম্পত্তি আর টাকা, কোনো জাস্টিফিকেশন নেই। আমি মৌপিয়াদি শুরুতে যে কথা বলবো, যে এই যে মেয়েটি এসে এখানে বসে আছে, আপনি খোঁজ নিয়ে আমি জানি না, মেয়েটি যে বসে আছে এ হয়তো 2011 সালে আমার ভোটাধিকার হয়েছিল কিনা জানি না, এরকম প্রচুর ছেলে মেয়ে আছে যারা চেয়েছিল যে সরকারের পরিবর্তন হোক, দিই না একটু মমতা ব্যানার্জিকে ভোট দিয়ে, দেখি না একটু চাকরি বেশি পাবো, এরা অপরাধ করেছিল নাকি? আমরা বলছি ঠিক কাজ করেছিল, আমরা মানুষকে বোঝাতে পারিনি কোনটা মুখ আর কোনটা মুখোশ, কি হতে পারে সরকারে এরা এলে আমরা বোঝাতে পারিনি, আমাদের দুর্বলতা এক। দুই হচ্ছে, আমি প্রথম যে কথা বলবো, অনেক রাজনৈতিক তরজা আলোচনা হবে, স্বচ্ছ নিয়োগ করতে হবে দ্রুততার সাথে। সরকারে এখনো আছেন, যতক্ষণ না মমতা ব্যানার্জি পদত্যাগ করছেন ততক্ষণ তৃণমূল কংগ্রেস সরকার চালাচ্ছে, স্বচ্ছ নিয়োগ করতে হবে। দুই, আচ্ছা 17,000 কেন শূন্য পদ আছে? হলফনামা চেয়েছে তো কোর্ট, যে আপনি বলছেন শূন্য পদ, মিটিং থেকে বলছেন, সরকারি প্রোগ্রাম থেকে বলছেন। আমি শুধু বিনয়ের সাথে বলছি, পটুয়াটলার মোড়ে এটা নীল সাদা রঙের দোকান নয় যে 17,000 ডিব্বা আছে দিয়ে দেবেন। কোর্টকে জানান কোন পদ আছে, কোন সেকশনে আছে। থার্ড কথা, আজকে যা দেখছি মৌপিয়াদি, কি 17 কিলোর বার প্রচুর পাওয়া যাচ্ছে, আরও টাকা, মেশিন যেভাবে ঢুকছে, তুমি বলছিলে যেটা, আমার মনে হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ তৃণমূল কংগ্রেস, গভর্নরের নাম পিসিমণি, পিসিমণি মনে হচ্ছে প্যারালাল ব্যাংক তৈরি করছেন। এ দুর্নীতি। আমি বলছি, আমার লজ্জা হচ্ছে, আমি রাজনীতির লোক, আমি রাজনীতি করেছি, আমি এমএসসি কমপ্লিট করার পর আমার মতো অনেক ছেলেমেয়েরা, আজকে বাচ্চা ছেলেমেয়েরা, শতরূপ বলতে পারেন, সৃজন বলতে পারেন, মধুজা বলতে পারেন, একের পর এক ছেলের নাম আমি বলতে পারি, মীনাক্ষী বলতে পারেন, যারা ভালো ছেলেমেয়ে রাজনীতি করছেন, কংগ্রেসে আছেন, অনেক ছেলেমেয়ে আছেন, বিজেপিও করছেন। কিন্তু আমি বলছি রাজনীতির লোকেদের কাছে কুলসিত হচ্ছি, বলতে লজ্জা করছে আমি রাজনীতি করি, পড়াশুনো ছেড়ে রাজনীতি করছি, বলতে লজ্জা লাগছে। পশ্চিমবাংলায় এরকম ঘটনা ঘটতো না। আমি অতীত দিনের কথা একটা কথা বলবো মৌপিয়াদি, একটা কথা বলবো। আমি বলছি 90-এর দশকে একটা ঘটনা ঘটেছিল, পার্লামেন্টে কিছু এমপিদের বিরুদ্ধে একটা অভিযোগ এসেছিল। তখন সাংবাদিকরা, আমি তোমার চ্যানেলে বসে আমি কথা শুনেছি, সাংবাদিকরা অনিল বিশ্বাসের কাছে গেছে, অনিল বিশ্বাস বলছে যে আমাদের 42 জন এমপি এর সাথে দুর্নীতির সাথে যুক্ত নয়। তখন কিন্তু ওই 42 জনের মধ্যে শুধু সিপিআইএম এর কথা অনিল বিশ্বাস বলেনি, তখন হচ্ছে কংগ্রেসের কথাও বলেছে। ক্রিমিনালাইজেশন ইন পলিটিক্স, জবে থেকে জাহাজ ব্যবসায়ীকে এমপির টিকিট দেওয়া হলো, জবে থেকে, আমি নাম বলছি না, জাহাজ ব্যবসায়ীকে এমপির টিকিট দেওয়া হলো, আসলে রাজনীতিতে দুর্বৃত্তায়ন শুরু হলো। আর লাস্ট যে আমার কথা, আমি আবার বলছি, যা দেখছেন কি এটা হতে পারে? আমি বলছি পার্থ চ্যাটার্জির কত বড় ক্ষমতা, আমি ওনাকে চিনি, উনি এমএলএ হয়েছেন, আমরা খুব অল্প ভোটে হেরেছি, নিহারদা গতবার নিহার ভক্ত হেরেছেন, তো টাকার কাছে আমরা হেরে গেছি, মানুষকে টাকা দিয়ে কিনে নেওয়া হয়েছে, এই টাকা ব্যবহৃত হয়েছে। কৌস্তব আসবো, আমি একটু কল্লোলের কাছে আসবো, আমি কল্লোলের কাছে আসবো। কল্লোল, আমরা দেখেছি যে আজকে একটা সুপ্রিম কোর্টে একটা খুব গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট, যেখানে দেখা গেছে যে ইডির যে ক্ষমতা, সেই ক্ষমতাতে কার্যত শিলমোহর দিয়েছে সুপ্রিম কোর্ট। এরকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই ইডির তদন্তের গতি প্রকৃতি এবং যেভাবে প্রত্যেক দিন কিছু না কিছু ডেভেলপমেন্ট হচ্ছে, প্রত্যেক দিন হয় নতুন হদিশের, নতুন সম্পত্তির হদিশ পাওয়া যাচ্ছে, না হলে বিপুল অঙ্কের টাকার হদিশ পাওয়া যাচ্ছে, গোল্ড বারের হদিশ পাওয়া যাচ্ছে, দলিলের হদিশ পাওয়া যাচ্ছে, সরকারি নথি যেগুলো একদম এই নিয়োগ সংক্রান্ত বিষয়ের সঙ্গে যার সম্পর্ক রয়েছে সেই রিলেটেড নথি, সেগুলো পাওয়া যাচ্ছে। এই গোটা মামলায় কতটা সিগনিফিকেন্ট? এই মামলায় যে সমস্ত টাকা এবং গয়না বা ডকুমেন্ট যেগুলো সিজ হয়েছে,
সেই সিজগুলোই এনাফ এই কেসটার প্রমাণ করার ক্ষেত্রে। এবং আমার মনে হয় যে পথে এই যে ইনভেস্টিগেশন এগোচ্ছে, এটা খুব শীঘ্রের মধ্যেই এরা চার্জশিট দেবে। আজকে যে সুপ্রিম কোর্টে পিএমএলএ মানে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের নিয়ে যে জাজমেন্ট দিয়েছে, সেই জাজমেন্টে এই যে মানে এই যে ডিরেক্টরকে, এনফোর্সমেন্ট ডিরেক্টরকে যে সমস্ত আইনগুলো চ্যালেঞ্জ করে 242 জন পিটিশন দাখিল হয়েছিল, যে ইডির অ্যারেস্ট করার ক্ষমতা আছে কিনা বা অ্যারেস্টের পাওয়ার আছে কিনা, সেটা সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে হ্যাঁ অ্যারেস্ট করতে পারবে। সার্চ সিজার করতে পারবে কিনা সেক্ষেত্রেও বলেছে যে সার্চ সিজার করতে পারবে। এছাড়া প্রথম যখন এফআইআর, যেমন আমাদের যে কোনো পুলিশ স্টেশনে এফআইআর লজ হয়, সেই এফআইআর অ্যাকিউজ পেতে পারে কিনা, এখানে বলে দিচ্ছে যে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট এবং এনফোর্সমেন্ট কেস ইনফরমেশন রিপোর্ট দুটো আলাদা। এটা হচ্ছে এনকোয়ারি হয়, এটা কোনো যে সিআরপিসিতে যে ম্যান্ডেট আছে সেগুলো এখানে খাটে না। যার জন্যে কোনো অ্যাকিউজকে এনফোর্সমেন্ট কেস ইনফরমেশন রিপোর্ট দেওয়ার কোনো এখতিয়ার নেই, না দিলে কোনো বৈধতা চ্যালেঞ্জ করার কোনো এখতিয়ার নেই। এছাড়া বেলের ক্ষেত্রেও যে কোন কোন ক্ষেত্রে বেল জাজ সাহেবরা দিতে পারবেন, বেলের ক্ষেত্রেও রেস্ট্রিকশন করে দিয়েছে, সে আইনে আছে। ঠিক যেমন এনডিপিএস কেসে বেল পাওয়াটা খুব কঠিন, এখানেও ঠিক তেমনি। আমি আসবো আপনার কাছে কল্লোল বাবু, আমি একটু সৌম্যদার কাছে আসি। সৌম্যদা, আমরা দেখতে পাচ্ছি যে একদিকে ইডির তৎপরতা দিল্লিতে, সোনিয়া গান্ধী তাকে দফায় দফায় সামন করা হচ্ছে, তিনি যাচ্ছেন, জিজ্ঞাসাবাদ চলছেন, যেটা নিয়ে আপনারা পথে নেমে প্রতিবাদ করছেন। অথচ পার্থ চট্টোপাধ্যায়ের প্রসঙ্গ যখন আসছে, সেই সময় দাঁড়িয়ে আপনারা বিচ্ছেন তৃণমূল কংগ্রেসকে। না, প্রথমে বলি যে আমরা তো এক করলে হবে না। তো সোনিয়া গান্ধীর বাড়িতে তো একটা টাকাও পাওয়া যায়নি এবং বারবার বলছে যে আমরা আরো 14 ঘন্টা জেরাতে উপস্থিত আছি। পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতেও একটা টাকাও পাওয়া যায়নি। বলছি একটু বলে নিতে দিন। আর আমরা কিন্তু তার আগে আমার বিশ্বজিৎদাকে, বিনয়ের সঙ্গে একটা জিনিস বলতে মনে হচ্ছে, বিশ্বজিৎদাকে আমি এতদিন জানতাম, আমার জানাটা এত ভুল হয়ে গেল যে পিপলস অ্যাডভোকেট, মানুষের উকিল, এখন তো মনে হচ্ছে ডেভিলস অ্যাডভোকেট। উনি যে কী বলছেন আমি তো কিছু বুঝতেই পারছি না। আর কত ডিফেন্ড করবেন বিশ্বজিৎদা? প্রশ্ন হচ্ছে ইটস অর্গানাইজড ক্রাইম, এটা অর্গানাইজড ক্রাইম। একবারও ডিফেন্ড করছি না আমি বলে বিশ্বজিৎদা আপনার সময় বলিনি, তৃণমূলের নতুন স্টাইল, তৃণমূলের নতুন স্টাইল, তৃণমূলের নতুন স্টাইল, যেভাবে পার্থ চ্যাটার্জির বাড়িতে কাগজপত্র ঢুকে যাচ্ছে, আপনিও এই ডিসকাশনের মধ্যে, ডিবেটের মধ্যে ঢুকে পড়ছেন অন্যের ব্যাপারে। ইনভেট করবেন না দয়া করে। আমার কথা হচ্ছে যে ডেভিলস অ্যাডভোকেট হওয়ার একটা প্রচেষ্টা, একটা অর্গানাইজড ক্রাইম। মাননীয় মুখ্যমন্ত্রী এবং আপনারা যেভাবে তৃণমূল কংগ্রেসটা কার্যত ডিসোসিয়েট করছেন পার্থবাবু এবং তার কর্মকাণ্ড থেকে, যারা সারা ভারতবর্ষের মানুষ দেখছে, আমার তো মনে হচ্ছে আচ্ছা আপনাদের দলটার শৃঙ্খলা রক্ষা কি এখন ইডির হেফাজত থেকে হবে? আপনি আমাকে উত্তর দিন তো। ইডির দপ্তর থেকে, ইডির হেফাজত থেকে কি তৃণমূল কংগ্রেসের শৃঙ্খলা রক্ষা কমিটিটা চলবে? নাম্বার 1। নাম্বার 2, এই যে আপনি বলছেন বারবার প্রমাণিত হলে এনাফ এভিডেন্স দেওয়া সত্ত্বেও 2000 সালের কথা মনে আছে বিশ্বজিৎদা, যেদিন তেহেলকা কাণ্ড থেকে পদত্যাগ করে এসেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী। এক মিনিট শুনে নিন, যেদিন বাঙ্গারু লক্ষ্মণ হাতে নাতে ঘুষ নিয়েছিলেন। আরে দাঁড়ান, আমরা তফাৎ করবেন না, আমরা এক নয়। শুধু দেখাবো যে আজকের এই যে তদন্ত এবং আজকের যে তল্লাশি, তার ডেভেলপমেন্ট দেখাতে একটা ছোট্ট ব্রেকে যাব। 21 কোটি 90 লাখ, গোটাটাই নগদ। 23শে জুলাই বান্ডিলকে বান্ডিল নোটের পাহাড়ের ছবি দেখে কার্যত ভিড়মি খেয়ে গিয়েছিল গোটা বাংলা। কিন্তু যখের ধন সেখানেই শেষ হয়নি। কেঁচো খুঁড়তে শুধু কেউটেই নয়, বেরিয়ে পড়েছে আরও ক্যাশ। বেলঘরিয়া রথতলা ক্লাব টাউনে ফ্ল্যাট নাম্বার 8। সূত্রের খবর, 22শে জুলাই এই ফ্ল্যাটেই এসেছিলেন পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ বলে অভিযুক্ত অর্পিতা মুখোপাধ্যায়। বুধবার তালা ভেঙে এই ফ্ল্যাটে ঢুকে ইডি। আনা হয় প্রিন্টার, ফটোকপি মেশিন। একটা সময় নিয়ে আসা হয় টাকা গোনার মেশিনও। ভিতরে ঠিক কত ক্যাশ রয়েছে চড়ছে জল্পনা। রাশি রাশি নগদ, ফ্ল্যাট, বাড়ি, সম্পত্তির বহর দেখে চোখ কপালে উঠছে তদন্তকারীদের।
বিরোধীদের অভিযোগ এই সব নাকি হেমশৈলের চূড়া মাত্র। শিল্পমন্ত্রী ও তার ঘনিষ্ঠদের সম্পদ খুঁজে বার করতে মরিয়া কেন্দ্রীয় তদন্তকারীরা। ইডি সূত্রে খবর, ইচ্ছে এন্টারটেনমেন্ট নামে এক সংস্থার ডিরেক্টর অর্পিতা মুখোপাধ্যায়। এদিন কসবায় ইচ্ছে নামে বাড়িতে হানা ইডির। কল্যাণ ধর নামে এক ব্যক্তির নামে অফিসের রেজিস্ট্রেশন। ইচ্ছে এন্টারটেনমেন্টের গাড়ির চালক কল্যাণ। এই কল্যাণী সম্পর্কে অর্পিতার আত্মীয়, আবার ইনি সংস্থার যুগ্ম ডিরেক্টর। এদিন 8 বালিগঞ্জ প্লেস ইস্টে এক ব্যবসার বাড়িতেও তল্লাশি ইডির। সূত্রের দাবি, পার্থ অর্পিতার বাড়ি থেকে পাওয়া নথি ও দুজনের বয়ানের ভিত্তিতেই একাধিক জায়গায় তল্লাশি চালানো হয়। বেলঘরিয়ায় অর্পিতার পৈতৃক বাড়িতেও তল্লাশি চালায় কেন্দ্রীয় গোয়েন্দা আধিকারিকেরা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। এদিকে ফের মুখ্যমন্ত্রীর মুখে শোনা গেল ভুল করার অধিকার। আবারও ইডি অভিযানের টাইমিং নিয়ে প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়, যাকে অস্ত্র করে বিরোধীদের প্রশ্ন, পার্থর থেকে দূরে গিয়েও কাছে থাকছে না তো তৃণমূল। একটা বড় ইনস্টিটিউট চালাতে গিয়ে কখনো কখনো কারো না কারো কিছু ভুলভ্রান্তি হতেই পারে। ভুল করাটাও একটা রাইট টু মেক ব্লান্ডার, নেতাজি সুভাষচন্দ্র বোস লিখেছিলেন। যদি কেউ ভুল করে তার বিরুদ্ধে অ্যাকশন হবে, যদি কেউ ভুল করে তার বিরুদ্ধে পানিশমেন্ট হবে। ইডির হাতে পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর 3 দিনে দ্বিতীয়বার মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার হিন্দমোটরের অনুষ্ঠানে কারো নাম না করেই পার্থ প্রসঙ্গে সরব হন মুখ্যমন্ত্রী। স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, দোষ করলে শাস্তি হবেই। সেই সঙ্গে পার্থর বাড়িতে ইডির অভিযানের সময় নিয়েও প্রশ্ন তোলেন তিনি। 21 তারিখে বড় মিছিল করার পরে 22 তারিখে কোনো ঘটনা ঘটলে নিশ্চয়ই ঘটনা আপনি অ্যাকশন নেবেন। মধ্যরাত্রে কেন? ভোর 5টায় কেন? অতীতে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআই হানার প্রতিবাদে ধর্মতলায় ধর্নায় বসেছিলেন মমতা। নারদকাণ্ডে সিবিআই এর হাতে রাজ্যের 4 হেভিওয়েট নেতার গ্রেফতারির প্রতিবাদে নিজাম প্যালেসে ছুটে গিয়েছিলেন। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, ব্র্যান্ড মমতার রাজনৈতিক স্টাইলের সঙ্গে পার্থকাণ্ডে প্রতিক্রিয়া দেওয়া মমতার অনেক ক্ষেত্রেই মিল পাওয়া যাচ্ছে না। অনেকের আবার পাল্টা মত। ইডি অভিযানের টাইমিং নিয়ে প্রশ্ন তুললেও পার্থর দায় দল বা সরকার যে নেবে না, তা স্পষ্টভাবেই বুঝিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেউ কেউ আবার গত কয়েকদিন ধরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন। এই পরিস্থিতিতে পার্থ প্রশ্নে শাসক দলকে কোণঠাসা করতে মরিয়া বিরোধীরা। সততার সর্বনাশ হয়ে গিয়েছে। এখন উনি যা বলছেন নিজের ভাইপো এবং নিজের বংশকে বাঁচানোর জন্য, তিনি এখন তৃণমূলকেও বাঁচাতে চাইছেন না। কেউ কিচ্ছু না, সব ল্যাম্প পোস্ট। 294টাই মমতা ব্যানার্জি দাঁড়িয়েছেন। অতএব মালের দায়িত্ব এখন আরোহীকে নিতেই হবে। এখন অস্বীকার করলে কিছু হবে না। গ্রেফতারির পর 5 দিন কেটে গিয়েছে। পার্থ চট্টোপাধ্যায়কে দলের মহাসচিব বা মন্ত্রিত্ব থেকে সরাননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও মঙ্গলবার পরিষদীয় দফতরের সরকারি গাড়ি বিধানসভায় ফিরিয়ে দেন পার্থ। টানাপোড়েনের মধ্যেই বৃহস্পতিবার দুপুরে নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠক। সেখানেই কি ঠিক হয়ে যাবে মন্ত্রী পার্থর ভবিষ্যৎ? ক্রমেই জোরালো হচ্ছে জল্পনা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বিধানসভায় রাখলে আর কিছু পাওয়া যাবে না। বিশ্বজিৎ দা, এটা তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে যতক্ষণ অব্দি মন্ত্রী পদে এবং মহাসচিব পদে পার্থ চট্টোপাধ্যায় বহাল থাকছেন, ততক্ষণ পর্যন্ত এই প্রশ্নটা বারংবার, যেভাবে শুভেন্দু অধিকারী বললেন, বারংবার আপনাদের বিধবে যে আপনারা কোনোভাবেই দায় এড়াতে পারবেন কিনা। আগামীকাল মন্ত্রিসভার বৈঠক রয়েছে, পার্থ চট্টোপাধ্যায়ের ভবিষ্যৎ কি সেখানে নির্ধারণ হবে? দেখুন, মন্ত্রিসভার বৈঠকে কি হবে সেটা তো আমি বলতে পারবো না। তবে আমি একটা এই কথা বলতে মুহূর্তে পারি, পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রী পদে বহাল রেখে আপনাদের মুখ কি খুব উজ্জ্বল হচ্ছে? শুভেন্দু অধিকারী একবার শুভেন্দু অধিকারী একবার মনে করুন যে ওনাকেও দেখা গেছিল হাতে বান্ডিল টাকা। তখন আপনারা অস্বীকার করেছিলেন। বিশ্বজিৎরা সেই সময় 2016 মার্চে যখন দেখা গিয়েছিল, সেই সময় তখন অস্বীকার করেছিলেন। কিন্তু তারপরে তারপরে বিজেপি নির্লজ্জশ্রী উপাধি দেওয়া। না, প্লিজ ব্যক্তি আক্রমণ মিথ্যা কথা বলবে, সেটাও কি সঠিক নাকি? আপনাদের চ্যানেলে একটা লিডিং নিউজ চ্যানেল সারা ভারতবর্ষ নয় সারা পৃথিবী থাকে, সেখানে দাঁড়িয়ে এই মিথ্যা কথাগুলো উনি বলে যাবেন। যখন শুভেন্দু
মেশিন চোরকে চোর বলতেই হবে। ধোলাই হয়ে গেছে। বিশ্বজিৎ একটা কথা বলবো, বিশ্বজিৎ দা আপনি বলছেন ওয়াশিং মেশিন নির্লজ্জদের মধ্যে you are the best। এই বিশ্বজিৎ দা ওয়াশিং মেশিন মানে কি? নির্লজ্জদের মধ্যে you are the best। আপনি বলে দিচ্ছেন যে তৃণমূল দুর্নীতিতে যুক্ত ওয়াশিং মেশিনে ঢুকছে। ওয়াশিং মেশিনে তো নোংরা জামা কাপড় ঢোকানো হয়, ওয়াশিং মেশিনে তো নোংরা জামা কাপড় ঢোকানো হয় বিশ্বজিৎ দা। ফিরহাদ হাকিমের কথা শুনে বলছেন ফিরহাদ আপনাকে বিপদে ফেলে দিচ্ছে। ওয়াশিং মেশিনে খারাপ জামা কাপড় ঢোকানো হয়। একটা আপডেট দিয়ে দিই। এই মুহূর্তে আমরা যে আপডেটটা পাচ্ছি যেটা ভাবা হচ্ছিল সেটাই সত্যি, কয়েক কোটি টাকার হদিশ পাওয়া গেছে বেলগড়িয়ার ফ্ল্যাটে। একদম এক্স্যাক্ট পরিমাণটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে না, কিন্তু ইতিমধ্যে কয়েক কোটি টাকা উদ্ধার হয়েছে বলে ইডি সূত্রে কনফার্ম করা হচ্ছে এবং ফ্ল্যাট সিল করার কাজ চলছে। আমি একটু আসবো সজলদার কাছে, কিন্তু সজলদা একই সঙ্গে যদি আমরা দেখেছি, আমরা আগেও বললাম প্রতিবেদনে যে যখন রাজীব কুমারকে নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তখন মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় এই নারদা কাণ্ডে যখন গত 2021-এর 17ই মে যে ঘটনা ঘটেছিল, নিজাম প্যালেসে পৌঁছে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা ঠিকই যে তিনি এখনো পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায়কে আরে সারা ভারতবর্ষে খারিজ করছেন না, কিন্তু সেই ঝাঁঝের প্রতিবাদ মমতা শিলার প্রতিবাদ থামতে কত নেবে? এগুলো দেখতে পাচ্ছেন না? থামতে কত নেবে? বলুন। না, please। না, না, 5 লাখ টাকা হারিয়ে যাবো। পাচ্ছেন না? আরে এরকম ভাবে কি এর কোনো কথা? মোদি দেখতে পাচ্ছেন না? ওই একটা বান্ডিল এনে দিয়ে যাবো। হাজার হাজার আরে থামুন না দাদা, সরি গাড়ি হবে। বিশ্বজিৎ দা কি এটা বলে বলছে? প্লিজ বলুন। আসবো এক সেকেন্ড, বিশ্বজিৎ আসবো এক সেকেন্ড, বিশ্বজিৎ আসবো। আমি বলি বিশ্বজিৎ দা একটা কথা মন দিয়ে একটু শুনুন। আপনাদের একজন কাউন্সিলর আছেন বাপ্পাদিত্য দা, তিনি বলেছেন যে এত লজ্জা করছে মেয়ের সামনে, ক্লাস 6-এ পড়া মেয়ে, তার সামনে মুখ দেখাতে পারছে না, আর আপনি টিভিতে বসে বসে চিৎকার চেঁচামেচি করেন। আপনার বাড়িতে কি ছেলে মেয়ে নেই? কথা হচ্ছে এখানে পার্থর টাকা, আপনি চলে গেলেন সেই মেহুল চকসিতে। আরে এটা নিয়ে তো অনেকবার হয়েছে ডিবেট, কয়েকশো বার হয়েছে, আরো কয়েকশো বার হবে। আমি একটা কথা বলি, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ভোরবেলা কেন যাবে, মাঝরাত্রে কেন যাবে? আরে রাজীব কুমারের বাড়িতে তো কিন্তু পড়ে গেছিল, মমতা বন্দ্যোপাধ্যায়কে বাড়ির গেটে বসেছিল, আর এখন পার্থ চট্টোপাধ্যায়ের কাছে যাচ্ছে না। তার মানেটা কি জানেন? যে রাজীব কুমারের কাছে যে তথ্য ছিল সেটা আরো অনেক মারাত্মক দেন পার্থ চট্টোপাধ্যায়। আমি আসবো, প্রিয়াঙ্কা কিছু বলতে চান, আমি প্রিয়াঙ্কার কাছে আসবো। প্রিয়াঙ্কা প্লিজ। আমি বিশ্বজিৎ একটা প্রশ্ন বিশ্বজিৎ বাবুর কাছে আমি রাখতে চাই, যে ওনারা বারবারই বলছেন যে দুর্নীতির সাথে যুক্ত, যে দোষ করেছে তার শাস্তি হবে। ঠিক আছে, সেটা মানলাম আমরা, ওনারা সত্যি সেটাই চাইছেন, কিন্তু এই প্রশ্নটা রাখবো যে আমাদের দোষটা কোথায়? আমাদের দোষ কি এটা যে আমরা সাদা খাতা জমা দিতে পারিনি, আমরা খাতায় লিখে জমা দিয়েছি, আমরা টাকা দিতে পারিনি? সেক্ষেত্রে আমাদের প্রতি এরূপ শাস্তির বিধান কেন লেখা হলো? আমাদের সাথে এরকম আচরণ কেন করা হচ্ছে? 500 দিন ধরে আমরা আন্দোলন করছি, আমাদেরকে এইভাবেই বসিয়ে রেখে দেওয়া হয়েছে। আমাদের নিয়োগের ব্যাপারটা নিয়ে কেন ভাবা হচ্ছে না? আমরা তো কোনো দুর্নীতির সাথে যুক্ত না, আমরা তো কোনো অন্যায় করিনি, তাহলে আমাদের ক্ষেত্রে আপনারা তো বিচারটা করতে পারছেন না। যারা দুর্নীতি করেছে তাদের ক্ষেত্রে বিচারের কথা বলছেন, তাহলে সেক্ষেত্রে ভরসাটা রাখবো কি করে? যারা অন্যায় করেনি তাদের বিচারটা দেবেন কবে? বিশ্বজিৎ, এখানে শুধু একটা কথাই বলবো, কে দোষী কে নির্দোষ সেটা তো পরে প্রমাণ হবে, কিন্তু কিছু যে একটা হয়েছে তার ইঙ্গিতটা তো স্পষ্ট। এখানে প্রিয়াঙ্কা যে কথাটা বলছেন, কোথাও যদি একটা ইনজাস্টিস, প্রিয়াঙ্কাদের মতো একজন জেনুইন চাকরি প্রার্থীর, আমি ধরে নিলাম যে সবাই হয়তো জেনুইন যোগ্য চাকরি প্রার্থী নন, ধরে নিলাম না তর্কের খাতিরে, যদি একজন যোগ্য চাকরি প্রার্থীর সঙ্গেও ইনজাস্টিস হয়, সেটা ইনজাস্টিস, গ্রস ইনজাস্টিস, এটা মানতে হবে আপনাকে বিশ্বজিৎ দা। এবং ইনজাস্টিস যে হয়েছে তার সবচেয়ে বড় প্রমাণ ববিতা সরকার এবং অঙ্কিতা অধিকারীর কেস। 100 বার যদি ইনজাস্টিস হয়ে থাকে, এই ব্যাপারে নিশ্চয়ই তার ব্যবস্থা নেওয়া হবে। এবং আমরা চাকরি প্রার্থীদের ব্যাপারে আমরা সহানুভূতিশীল, এবং সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যখন থেকে তারা হুইসেল ব্লোয়ারের কাজটা করছেন সেই সময় থেকে আপনারা ডিনায়াল মোডে থেকেছেন। আইনের জটটা, আইনের যে ধরনের জট, আইনের জট একটা লেগে আছে, আপনারা জানেন। মিথ্যা কথা বলছেন। সবটা কিছু বলতে চান, বিশ্বজিৎ, 1 মিনিট। আপনার দলের নেত্রী
মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন 294টা কেন্দ্র আমি প্রার্থী, যারা দুর্নীতি ফুর্নীতি করছো ছাড়ো, আমাকে থেকে ভোট দাও। কনস্টিটিউশনালি উনি দাঁড়িয়ে বলছেন, কনস্টিটিউশনের প্রধান মুখ্যমন্ত্রী বলছেন 100টা চাকরি দিলে 2টো চাকরি তো এরকম হয়ই। এটা কি বলতে পারেন? নাম্বার 1। নাম্বার 2, আপনি যে এই যে অ্যাডভোকেসিটা করছেন, আমার শুধু একটা কথা বলছি, যে বলছিলেন না যে দোষী প্রমাণিত না হলে, আমি একটা উদাহরণ সামান্য দিয়েছিলাম আপনাকে। তেলকা কাণ্ডের পরে যখন মুখ্যমন্ত্রী বেরিয়ে এসেছিলেন, তদানীন্তন কয়লামন্ত্রী বেরিয়ে এসেছিলেন, সেদিন কি প্রমাণিত হয়েছিল জর্জ ফার্নান্ডেজের অপরাধ? হয়নি। তাহলে পারসেপশন বলেও তো একটা বিষয় আছে। আপনি এখনো পর্যন্ত আপনারা বলছেন না যে এনাকে ইমিডিয়েটলি পদত্যাগ করতে হবে। এই দলটা কার্যত সবাই যারা ধরা পড়ছে তারাই তৃণমূল কংগ্রেস, অথচ দলটা বলছে যে তৃণমূল কংগ্রেস শুদ্ধ সাধু। আমি খুব সিম্পল একটা প্রশ্ন কল্লোলের কাছে নিয়ে যেতে চাই, এক সেকেন্ড। খুব সিম্পল একটা প্রশ্ন কল্লোল বাবু, আমি খুব জটিল আসবো বিশ্বজিৎ দা, আমি কল্লোলের কাছে খুব সাধারণ একটা প্রশ্ন নিয়ে যেতে চাই এবং সাধারণভাবে উত্তরটা চাই। যে পার্থ চট্টোপাধ্যায়, যিনি মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য, তৃণমূল কংগ্রেস প্রশ্ন তুলছে যে প্রমাণ কি আছে, এটা তো প্রমাণ সাপেক্ষ ইত্যাদি। আমার প্রশ্ন হচ্ছে, যখন এমন একটা কেস যেটাতে বিপুল অর্থের টাকা লেনদেন, একটা মানি লন্ডারিং এর তদন্ত চলছে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট করছে, তখন একজন যার বাড়িতে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে, যার কোনো জাস্টিফিকেশন পাওয়া যাচ্ছে না, অর্থাৎ ওটা হোয়াইট ক্যাশ নয়, সেই সঙ্গে আরেকজনের যোগসূত্র, যেটা শুধুমাত্র ঘনিষ্ঠ বা বন্ধু এই ব্যাপার নয়, দলিলে কাগজপত্রে একজনের দলিলে আরেকজনের নাম পাওয়া যাচ্ছে, একজনের নথিতে আরেকজনের নাম পাওয়া যাচ্ছে, এটা কতটা গুরুত্বপূর্ণ আইনের চোখে? এটা তো গুরুত্বপূর্ণ বটেই। এটা তো মানে সাদা মানে পরিষ্কার জলের মতো পরিষ্কার। এছাড়াও এরা শুধু দুজন না, এটা একটা অর্গানাইজড ক্রাইম। এই যে এত বিপুল টাকা, এদের দুজন শুধু জড়িত নয়, আরও অনেকে জড়িত আছে। সেই জড়িত এইগুলো ক্রমশ প্রকাশ্য হবে। নিশ্চয়ই ইডি এনকোয়ারি করছে, ইডি এনকোয়ারি করে এর বিচার হবে। আর এই আইনটা খুবই কঠিন আইন, এটা সহজ নয়। মার্ডার করলে তবু তার প্রমাণ করতে গেলে অনেক রকম তার আই উইটনেস থাকে, সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স থাকে, এতে সব কাগজেই প্রমাণ হয়ে যাবে। এর জন্য আলাদা কোনো কিছু লাগবে না। এই সার্চ সিজার এইগুলো কোত্থেকে, এই মানিগুলো কোত্থেকে এসছে, কারা কারা দিয়েছে, সব প্রমাণ হবে। অতএব এই ইডির আইন এত সহজ নয়। এই ইডির আইনে বেল পাওয়া, অনেকে মনে করছে যে এই অ্যারেস্ট হচ্ছে আবার বেল পেয়ে যাবে। এই আইনে বেল হয় না। এই আইনে ভুল করার অধিকার, সেটা যার কোটি হয়ে থাক বা কার কোট আমরা জানি না, ভুল করার অধিকার ততক্ষণ অবধি স্বীকৃত হতে পারে যতক্ষণ অবধি ওই ভুলের বলি প্রিয়াঙ্কার মতো আর কেউ না হন। এটা মানবেন? যদি অন্যের একজনের ভুলের মাসুল অন্যদের দিতে হয়, তখন আর সেটাকে সেই অধিকারটা স্বীকৃত হতে পারে না। ইউর ফ্রিডম এন্ডস ওয়্যার মাই নোজ বিগিনস। আপনি যেটা বলছেন, আপনি যেটা বলছেন, মাননীয় মুখ্যমন্ত্রী কখনোই বলেনি এই কথা যে একজনের ভুলের জন্য আজকে ইনোসেন্ট কিছু ছেলে মেয়ে তার ফল পাবে। উনি একবারও এই কথা বলেননি। আপনারা দয়া করে, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, দেখুন তারা ইনভেস্টিগেট করছে, তারা ধরছে, তারা করুক, তাদের কাজটা তাদেরকে করতে দিন। আমি মিঠুন চক্রবর্তীর বিস্ফোরক একটা বক্তব্য আপনাদের দেখাবো, দেখিয়ে ছোট্ট একটা বিরতিতে যাব। মিঠুন চক্রবর্তী কি বলেছেন শুনুন। যদি বিজেপি না আসে, একটা বলবো, 18টা এখন হাতে আর 4টে হামাগুড়ি দিচ্ছে, এনি মোমেন্ট আসবে। এবার একটাকে ব্রেকিং নিউজ দিচ্ছি, চলুন, বি রেডি ফর ইট। এই মুহূর্তে যখন বসে আছি, 38টা তৃণমূল এমএলএ আমাদের সঙ্গে খুব ভালো সম্পর্কে আছে, তার মধ্যে 21 জন আমার সঙ্গে ডাইরেক্ট। বাকিটা আপনি হিসাব করুন। বিশ্বজিৎ, আপনি শুনলেন মিঠুন চক্রবর্তী, তিনি দাবি করছেন যে 48 জন তৃণমূল কংগ্রেস বিধায়ক বিজেপির সঙ্গে সুসম্পর্ক রেখে চলছে, যার মধ্যে 21 জন ডিরেক্ট মিঠুন চক্রবর্তীর সঙ্গে।
দেখুন উনি ভালো সিনেমা করতেন, উনি ভুলে যাচ্ছেন যে রাজনীতির জগৎটা কিন্তু সিনেমা না। তাই বিশ্বজিৎ এটা ওনার বোঝা উচিত, এটা ওনার বোঝা উচিত যে রাজনীতির জগৎটা সোজা নয়, সিনেমা না। এবং এটা বোঝা উচিত প্রার্থী তৃণমূল থেকে কি হয়েছে এবং এটা ওনার বোঝা উচিত, এটা ওনার বোঝা উচিত। ভুলে যাচ্ছেন সব। আজকে কতজন বিজেপির প্রার্থী তৃণমূলে ছিল? আজকে ওনার নিজের দল, সদলদার কাছে ওনার আসবো। নিজের শুভেন্দু দল অধিকারী বলেন। ওনার তাকে নিজের যখন দল আবার এই নিয়ে প্রশ্ন করা হচ্ছে, শুভেন্দু অধিকারী কি বলছেন শুনুন। মিঠুন চক্রবর্তী বলেছেন 38 জন তৃণমূল বিধায়ক বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছে, তার মধ্যে 21 জন ওনার সঙ্গে যোগাযোগ রাখছে। কার সঙ্গে? মিঠুন চক্রবর্তী। আমি বলতে পারবো না কার সঙ্গে, উনি বলেছেন, উনি দায়িত্ব নিয়ে পার্থ থেকে কি দল সরে দূরত্ব? শুনলেন আপনি বক্তব্য এবং এক্সপ্রেশন শুনলেন সজলদা? শুভেন্দু অধিকারী এক্সপ্রেশন কাকে আমি বলতে পারবো না, উনি বলেছেন দায়িত্ব নিয়ে উনি বুঝবেন। এক্সপ্রেশন ম্যাটার্স। দেখুন এক্সপ্রেশনস ম্যাটার্স, ওটা হচ্ছে লুকস ম্যাটার্স। কে কিভাবে দেখছে, কেউ 6 দেখে, কেউ 9 দেখে, কেউ জল অর্ধেক ভর্তি দেখে গ্লাসে, কেউ খালি দেখে, এর মধ্যে যাব না, আমি ভার্সানটাই বুঝি। কার কথাকে বেশি গুরুত্ব দেবো, মিঠুন চক্রবর্তী না আপনাদের বিরোধী দলনেতা? আমি বলছি দেখুন, অবশ্যই রাজনৈতিক গুরুত্ব মানে শুভেন্দুর একরকম, জনগণের মধ্যেও মিঠুন চক্রবর্তীর একটা কোথাও গ্রহণযোগ্যতা আছে, এটা মানতে হবে। এবার সত্যি যেটা উনি হয়তো জানেন না, তাই হতেই পারে, যে যার কাজ করে, এটা তো কোম্পানি নয় যে একাই সব করেন তিনি। যে আপনারা বলছেন কাল মন্ত্রিসভার বৈঠক হবে, না না, উনি ঘরে বসে করলেও একদম শেষ, একদম 10 সেকেন্ড। শুভেন্দু উগান্ডা থেকে আসেনি, বলতে পারবে না তো, কংগ্রেস থেকে বিজেপিতে এসেছে। দলটা তো একই। সমস্ত কিছুর মধ্যে গিয়ে শুধু মনে করাবো, মার্টিন লুথার কিং জুনিয়র তিনি বলেছিলেন যে কোনো এক জায়গায় ইনজাস্টিস মানে সব জায়গায় ইনজাস্টিস। তাই প্রিয়াঙ্কার মতো যারা মনে করছেন তারা বঞ্চিত, যারা মনে করছেন তাদের সঙ্গে অবিচার হয়েছে, তাদের বিচার পাওয়াটাই এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আপাতত আপনারা এখানেই শেষ করছি, দেখতে থাকুন জি 24 ঘন্টা।